আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমুরস ওয়ার্ল্ড। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার এই তথ্য নির্ভর ভিডিওটি উপভোগ করতে যাচ্ছেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এইবারের পর্বে আমি আমার চ্যানেলের ভিডিওর দর্শকদের সামনে আমাদের এই নদীমাতৃক প্রিয় জন্মভূমি বাংলাদেশের দুটো অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পন্ন জেলা, যার একটি হচ্ছে পাবনা এবং অন্যটি হচ্ছে কুষ্টিয়া, এই দুটো জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এই দুটো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজ, লালন শাহ সেতু, এবং এই হার্ডিঞ্জ ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত পদ্মা নদী, সেই সাথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, লালন মেলা সহ বিভিন্ন ইভেন্ট এবং প্লেস সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং এই সকল জায়গা সম্পর্কে এই ধরনের জানা এবং অজানা তথ্য পেতে এবং আপনাদের গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবার অনুরোধ থাকলো। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রায় 150 জনের একটি পর্যটক গ্রুপ বাংলাদেশের রাজধানী ঢাকার আজিমপুর থেকে উত্তরবঙ্গের সড়ক অর্থাৎ যমুনা সেতু পার হয়ে প্রথমে পৌঁছলাম এই অর্থনৈতিক সমৃদ্ধ সম্পন্ন জেলা পাবনায়। ভিউয়ার্স, আমরা প্রায় 3 বাস মিলে যাচ্ছি কুষ্টিয়া পাবনা ট্যুরে। তো এখন বর্তমানে আছি আজিমপুরে। তো প্রথম বাসটা চলে আসছে, পরে আরও 2টা বাস আসছে সায়দাবাদ থেকে। প্রায় 150 জনের একটা গ্রুপ যাচ্ছি আমরা। কুষ্টিয়ার মেনলি লালনের মেলা দেখব, হার্ডিঞ্জ ব্রিজ দেখব আর রবীন্দ্রনাথের বাড়ি দেখব। সাথেই থাকুন, দেখতে থাকুন, উপভোগ করুন। এটা ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার বাস। আমরা এই বাসে যাব। সবাই উঠে যাচ্ছে, দলে দলে বাস ফিল আপ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1 নং বাস, পিছে আরো 2টা বাস, টোটাল 150 জন। ট্যুরে চরম মজা হবে। 150 জন যাচ্ছি। ট্রাভেল করতে হলে এইভাবেই করতে হবে, গ্রুপ নিয়ে ট্রাভেল করতে হবে। এই গ্রুপে অলরেডি আমার আরও 2 জন পরিচিত আছে, 2 জন। ভিউয়ার্স, আমরা পাবনা জেলায় প্রবেশ করেছি। এখন সকালের নাস্তা সেবন করব। তো এখানে আমাদের একটা রেস্তোরাঁ ফিক্স করা আছে, ফ্যামিলি অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই প্রবেশ করছি আমরা। এখানে সকালের নাস্তা হবে। পরিকল্পনা অনুযায়ী আমাদের এই 150 জনের জন্য রিজার্ভকৃত একটি রেস্তোরাঁয় সকালের নাস্তা খেয়ে নিলাম।
অতঃপর নাস্তা খাওয়ার কাজটি শেষ করে আমরা ছুটে চললাম এই হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজের দৃশ্য অবলোকন করতে। ভিউয়ার্স, আমাদের বাকি 2 প্যাসেঞ্জার চলে গেছে। আমরা 1 নং বাস আমরা এখনও স্টে করছি, এখন চা খাবো নাস্তা খাওয়ার পরে। সেই সাথে এই ভিডিওটিতে থাকছে কিভাবে আমরা এই হার্ডিঞ্জ ব্রিজ বা পাকশি ব্রিজের নিচ দিয়ে প্রবাহমান উত্তাল ঢেউ সমৃদ্ধ নদী, যার নাম হচ্ছে পদ্মা নদী, এই পদ্মা নদী অতিক্রম করে প্রায় 3-4টি নৌকায় আরোহণ করে কিভাবে আমরা পদ্মা নদীর অপর প্রান্তে অবস্থিত একটি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অ্যামিউজমেন্ট পার্ক, যার নাম হচ্ছে মণি পার্ক, সেই পার্কটি আমরা কিভাবে ঘুরে এসেছি এবং এই পার্কটির ভেতরে কি রাইডস এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। যে অ্যামিউজমেন্ট পার্কটি কিন্তু একেবারেই পদ্মার তীরে কাশফুলের ঘেরা বাগানের মাঝে অবস্থিত, যে পার্কের ভিউ কিন্তু অন্যান্য পার্ক থেকে সম্পূর্ণরূপে আলাদা। এই ধরনের তথ্য নির্ভর জায়গাগুলো সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে পারেন। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু, যেটি একসময় বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হিসেবে পরিচিত হলেও এটি বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে যমুনা সেতুর পাশে সদ্য অবকাঠামোগতভাবে গঠিত প্রথম দীর্ঘতম রেল সেতু, যেটি হচ্ছে যমুনা রেল সেতু। বর্তমানে এই হার্ডিঞ্জ ব্রিজ দ্বিতীয় রেল সেতু হিসেবে পরিগণিত করা হয়ে থাকে। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটি অবস্থিত, যে সেতুর নির্মাণকাল 1909 থেকে 1915 সাল। সুপ্রিয় দর্শক, সেই সাথে এই ভিডিও থেকে আপনারা আরও জানতে পারবেন আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে নদীর সংখ্যা কতগুলো এবং আমাদের এই প্রিয় জন্মভূমিতে কতগুলো রেল সেতু রয়েছে, যে সেতুগুলো দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী ট্রেনই চলাচল করে। পরের ভিডিওতে আমি সড়ক সেতু সম্পর্কেও আলোচনা করব। যে আমাদের 3টা বাস, এখানে রাস্তার সংস্কার কাজ চলছে। তৎকালীন ইংরেজ গভর্নর ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়েছিল। যে হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 1798.32 মিটার বা 5894 ফুট বা 1.8 কিলোমিটার, যে সেতুটির ওপর রয়েছে 2টি ব্রডগেজ লাইন। হার্ডিঞ্জ ব্রিজ পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পাকশি ইউনিয়ন ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মাঝে পদ্মা নদীর ওপর ইংরেজ শাসনামলে গড়ে ওঠা একটি রেল সেতু। ভিউয়ার্স, এটা হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, যেটা 1909 থেকে 1915 সালে ব্রিটিশ শাসনামলে 6 বছরে নির্মিত হয়েছিল। এবং এটি হচ্ছে লালন শাহ সেতু। আমরা আরেকটু সামনে যাচ্ছি এবং এই হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার, অর্থাৎ প্রায় 1.8 কিলোমিটার। এই হার্ডিঞ্জ ব্রিজটি বেসিক্যালি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি স্থান থেকে অপর সাইডে হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাকে সংযুক্ত করেছে। এই যে ট্রেন লাইন, এটা ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছে।
এবং আমি আসলে লালন শাহ সেতু দিয়ে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এই হার্ডিঞ্জ ব্রিজের এই সাইডটায় কখনোই আসা হয় নাই। আর সামনে হচ্ছে পদ্মা নদী। এখানে পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, যৌথ নদী কমিশন, বাংলাদেশ। হার্ডিঞ্জ ব্রিজ পানি সমতল ও প্রবাহ পরিমাপ কেন্দ্র 39 গঙ্গা 90 হার্ডিঞ্জ ব্রিজ। আর এটা হচ্ছে লালন শাহ সেতু। এদিকে পাবনা, এদিকে কুষ্টিয়া। এবং এটা হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র। এই রূপপুর পারমাণবিক কেন্দ্র 1961 সালে ইংরেজ শাসনামলে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এটার কার্যক্রম আংশিকভাবে পরিচালিত আছে, পুরোপুরি এটার কার্যক্রম কিন্তু এখনও চলছে না। রাজনৈতিক পরিস্থিতির কারণে এটার উন্নয়ন এবং যে কার্যক্রম পরিচালনার ধারা সেটি আসলে কিছুটা ব্যাঘাত সৃষ্টি ঘটেছে। আর এটি হার্ডিঞ্জ ব্রিজের নিচের সাইড, সামনেই পদ্মা নদী। এখানে যেটি দেখতে পাচ্ছি যে অনেক দোকানপাট রয়েছে। এখন আসলে অনেক সকালবেলা, অর্থাৎ এখন বাজে প্রায় 7:40। হয়তো এগুলো দিন গড়ার সাথে সাথে দোকানগুলো খুলে যায়, অর্থাৎ এটা একটা ভালো টুরিস্ট স্পট। এবং এটা পদ্মা নদী, উত্তাল পদ্মা নদী। এখান দূর থেকেই দেখা যাচ্ছে ঢেউ। এই পদ্মা নদীতে চাইলে নৌ ভ্রমণও করা যাবে। অনেকে আসছে, আমাদের আরও 2 বাস আছে, তারা হয়তো প্লেসটি ঘুরে চলে গিয়েছে। আমরা 1 নং বাস সবার শেষে। হার্ডিঞ্জ ব্রিজে ভেড়ামারা ও ঈশ্বরদী উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবেই দীর্ঘকাল ধরে স্বীকৃতি পেয়েছে। এটি হচ্ছে পদ্মা নদী। পদ্মা নদীতে আসলে সবসময় ঢেউ থাকে। এখন এই সকাল 7টা বাজেও ব্যাপক ঢেউ। এখানে আসলে এই হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং রূপপুর পারমাণবিক কেন্দ্র 3টি স্পট দেখা যাবে। এটা নদীর পাড়, কিন্তু অনেক গভীরতা। এখান দিয়ে চলে বিভিন্ন জলযান চলে, এই মুহূর্তে চলছে না। আর এটা হচ্ছে একটা ক্ষেত, প্রোটেকশনের জন্য এগুলো দেওয়া। এখান দিয়ে কিছুটা স্লোই যায় এবং পাশ দিয়ে সাইড ওয়াক রয়েছে, অর্থাৎ মানুষও যায়। ভেড়ামারা উপজেলা সদর হতে প্রায় 8.5 কিলোমিটার উত্তরে এবং ঈশ্বরদী উপজেলার সদর হতে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে বৃহত্তর পদ্মা নদীর ওপর এই সেতুটি অবস্থিত। 1889 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত ভারত সরকার আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এবং উত্তরবঙ্গের সঙ্গে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ভারতের কলকাতার যোগাযোগ সহজতর করবার লক্ষ্যে পদ্মা নদীর উপর এই রেল সেতুটি নির্মাণের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন। এটি একসময় বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু ছিল, তবে এই যমুনা ব্রিজের পাশে যে নতুন রেল সেতু হয়েছে ওইটা এখন দীর্ঘতম। এটা আগে ছিল দীর্ঘতম, 1.8 কিলোমিটার দৈর্ঘ্য।
পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেইলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেছিলেন। 1909 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের সমীক্ষা শুরু হয়েছিল। 1910 থেকে 11 খ্রিস্টাব্দে পদ্মার দুই তীরে সেতু রক্ষার বাঁধ নির্মাণ করা হয়েছিল। এই ব্রিজ দিয়ে অসংখ্যবার গিয়েছি, কিন্তু এই নিচের সাইডটায় কখনো আসা হয়নি। একইভাবে কিন্তু আমার ভিডিওতে পদ্মা ব্রিজেরও একটা ব্লগ আছে। পদ্মা সেতু দিয়ে অনেক গিয়েছি, কিন্তু নিচে দিয়ে তো যাওয়া হয়নি। বাট লাস্ট মাওয়া ট্যুরে পদ্মা সেতুর নিচের ভিউটা দেখেছি, ওই যে বেড়িবাঁধ, যেটা ওখান থেকে পদ্মা ব্রিজের ভিউটা দেখা যায়। এটা হয়তো কোনো পরিত্যক্ত জলযান। এটা পণ্যবাহী একটা ট্রেন যাচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন উপরে যাব, ওই হার্ডিঞ্জ ব্রিজের উপরে যাচ্ছি। এই যে এই সড়ক ধরে যেতে হবে। ভিউয়ার্স, আমাদের গ্রুপের একজন বোট ঠিক করছে, আমরা এই পদ্মা নদীটা ঘুরবো এই দিক দিয়ে। এটা হচ্ছে একটা কলা বাগান। পদ্মা ব্রিজ রেইলিং প্রজেক্ট, বোট নাম্বার 03। এগুলো হচ্ছে কোস্টগার্ডদের বোট। তারা নিরাপত্তা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে তারা বের হয়। এটা লালন শাহ সেতুর নিচের যে সিন, সেটা। এখানে নৌকা রয়েছে অসংখ্য, ঘোরা যাবে। বোটে উঠতেছি। বোটে উঠে পড়ছি। আসেন আর এক দুজন আসেন ভাই, একদম দিলে পড়বে কিন্তু বসে পড়ুন ভাই, বসে পড়ুন, দাঁড়া থাকেন না, বসে পড়ুন, দিলে পড়ে যাবেন। এটা ভিউয়ার্স, বোট ছেড়ে দিয়েছে। এগুলো কিন্তু ডিঙি নৌকা। আমরা এই দুইটা টাকা উঠেছেন, কারা কারা 20 টাকা করে দেন, আরেকটা যারা উঠেছেন ওরা 10 টাকা করে দেন। আর যে দেয় না হিরে 100 টাকা দেবো। ইঞ্জিন আছে সম্ভবত সামনে, ইঞ্জিন চালু করবে। বাট উত্তাল ঢেউ এখন থেকেই, তার মানে বর্ষায় আরো ঢেউ হয় এখানে। 1912 খ্রিস্টাব্দে সেতুটির গাইড ব্যাংক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। পাশাপাশি সেতুটির গার্ডার নির্মাণের কাজও শুরু হয়েছিল। গার্ডার নির্মাণের জন্য খনন করা হয়েছিল বিশাল আকৃতির কূপ। প্রায় 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছর অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে এই সেতুটির নির্মাণ কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করেছিলেন। তৎকালীন অবিভক্ত এই ভারতীয় উপমহাদেশের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। তার নামানুসারেই এই সেতুটির নামকরণ করা হয়েছিল হার্ডিঞ্জ ব্রিজ। যে সেতুটির নির্মাণে
তৎকালীন যুগে ব্যয় হয়েছিল ৩,৫১,৩২,১৬৪ টাকা। সেতুটির দৈর্ঘ্য ৫,৮০০ ফুট। এই সেতুটিতে রয়েছে 15টি মজবুত স্প্যান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের সময় সেতুটিতে বোমা ফেলা হলে 12 নম্বর স্প্যানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেগুলো পরবর্তীতে বাংলাদেশ সরকার মেরামত করে চলাচলের জন্য পুনরায় এই রেল সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিল। হার্ডিঞ্জ ব্রিজ ঈশ্বরদী ভেড়ামারার সীমানায় পদ্মা নদীর উপর অবস্থিত, যে সেতুটি দিয়ে শুধু ট্রেন চলাচল করে। বাংলাদেশ রেলওয়ে সেতুটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে। 2015 খ্রিস্টাব্দে এই হার্ডিঞ্জ ব্রিজের নির্মাণের 100 বর্ষ পূর্ণ হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার প্রথম ইউনিট 2024 সালে এর কার্যক্রম শুরু করেছিল। যে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসোটাম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয়েছিল। জায়গাটি দর্শন করতে গিয়ে আমি নিজেও সরেজমিনে দেখতে পেলাম যে এই পাকশি ব্রিজ সংলগ্ন সড়কে বেশ কিছু ফরেনার সাইকেল চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছে। অর্থাৎ বর্তমানেও বিদেশিরা কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে স্থায়ীভাবে নিয়োজিত আছে চাকরি সূত্রে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন পাবনা কুষ্টিয়া ট্যুরে আছি, বেশ উপভোগ করছি দর্শনীয় জায়গাগুলো। উনি আমার পাশে বসেছেন, ওনার নামটা হচ্ছে মুন্না ভাই। তো সাথেই থাকুন, উপভোগ করতে থাকুন আমাদের ব্লগটি। ধন্যবাদ। গান চলুন দর্শক, জেনে নেওয়া যাক এবার এই লালন শাহ সেতু সম্পর্কে। লালন শাহ সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামে যে সেতুর একদা নামকরণ করা হয়েছিল। সেতুটি হার্ডিঞ্জ তথা পাকশি ব্রিজের পাশেই অবস্থিত। সেতুটির পূর্ব পার্শ্বে ঈশ্বরদী উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে ভেড়ামারা উপজেলা অবস্থিত। সেতুটি নির্মাণের ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার লোকদের যোগাযোগ ব্যবস্থা পূর্বের তুলনায় অনেকটাই সহজতর হয়েছে। এই সেতু বঙ্গবন্ধু সেতু অনুরূপ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। লালন শাহ সেতু বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবহন ব্যবস্থা প্রসারে অনেক অবদান রেখে চলেছে। 2001 সালের 13ই জানুয়ারি বাংলাদেশের তৎকালীন ক্ষমতাধর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2003 সালে। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। অর্থাৎ লালন শাহ সেতু এবং এই হার্ডিঞ্জ ব্রিজ সেতু, এই দুই সেতুর দৈর্ঘ্য কিন্তু একই। এই সেতুতে মোট স্প্যানের সংখ্যা রয়েছে 17টি। সেতুটি সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে 2004 সনের 18ই মে বাংলাদেশের সরকারের তৎকালীন ক্ষমতাশীল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। সেতুটি 4 লেন বিশিষ্ট। অর্থাৎ আমাদের দেশের উন্নয়নে কিন্তু সমস্ত সরকারেরই কম বেশি অবদান রয়েছে, যা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না।
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে অবস্থিত হচ্ছে এই লালন শাহ সেতুটি। ঈশ্বরদীর রূপপুরে সেতুর কোল ঘেঁষেই এর ঠিক দক্ষিণে নির্মিত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ এই তথ্য দ্বারা এটি প্রমাণিত হয় যে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম কিন্তু এখনও পুরোপুরিভাবে পরিচালিত হচ্ছে না, তবে আংশিক পরিচালিত হচ্ছে, অর্থাৎ কিছু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে একটি বিস্তারিত তথ্যনির্ভর ব্লগ আমার পরবর্তী পর্বে আপলোড করা হবে। আপনারা যদি এই ধরনের তথ্যনির্ভর ভিডিও ব্লগ, ড্রোন শট সহ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অনেক অবকাঠামো এবং পর্যটন স্পট সহ বিভিন্ন স্থাপনার জানা এবং অজানা ভ্যালিড তথ্যসমূহ প্রমাণ এবং রেফারেন্স সহ তুলে ধরতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, এইবার এই পদ্মার নৌভ্রমণ করতে করতে জেনে নেওয়া যাক আমাদের এই প্রিয় নদীমাতৃক বাংলাদেশে কতগুলো নদী রয়েছে এবং কতগুলো রেল সেতু রয়েছে, অর্থাৎ যে সেতু দিয়ে শুধুমাত্র ট্রেনই চলাচল করে। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় যে দেশে বর্তমানে নদীর সংখ্যা রয়েছে 1008টি এবং এই নদীমাতৃক বাংলাদেশে রেল সেতুর সংখ্যা বর্তমানে 22 থেকে 23টি। যেমন অম্বিকাপুর রেল সেতু ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে অবস্থিত একটি রেল সেতু। 1899 সালে রাজবাড়ী ফরিদপুর রেলপথ স্থাপনের সময় এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে নতুনভাবে 2010 সনে নতুন করে রেলপথ স্থাপনের সময় পুরাতন সেতুটি ভেঙে ফেলা হয়েছিল এবং বর্তমান এই সেতুটি নির্মিত হয়েছিল। যে সেতুটির অবস্থান বর্তমানে অম্বিকাপুর ইউনিয়ন, যেটি কিনা বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন। যে সেতুটি কুমার নদের উপর নির্মিত হয়েছিল। এরপর রয়েছে আলমডাঙ্গা লাল সেতু, যেটি কিনা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নবগঙ্গা নদীর উপরে নির্মিত ব্রিটিশ আমলের একটি রেল সেতু। এই সেতুটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক মর্মান্তিক ইতিহাসের সাক্ষী বা মাইল ফলক। যে সেতুর পাশেই আলমডাঙ্গা বধ্যভূমিটি অবস্থিত। যে সেতুটি 1862 সনে স্থাপিত হয়েছিল, যার দৈর্ঘ্য হচ্ছে মাত্র 175 মিটার। এরপর রয়েছে আড়িয়াল খাঁ রেল সেতু, বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি রেল সেতু। ঢাকা থেকে যশোর রেলপথ তৈরি করবার সময় যে রেল সেতুটি তৈরি করা হয়েছিল, যে সেতুটির উদ্বোধন কাল হচ্ছে 2023 সন। যে সেতুটির অবস্থান হচ্ছে দত্তপাড়া ইউনিয়ন, যে ইউনিয়নটি বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলার শিবচর উপজেলার একটি ইউনিয়ন, যা 52টি গ্রাম নিয়ে গঠিত রয়েছে। দত্তপাড়া ইউনিয়নের উপর দিয়ে আড়িয়াল খাঁ নদী প্রবাহিত হয়েছে, অর্থাৎ এই আড়িয়াল খাঁ রেল সেতু আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত হয়েছে। এটি পদ্মার পাড়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক, ছোটোখাটো পার্ক আর কি। এই যে দেখুন মনি পার্ক। এখানে কিছু শাপলা বিল আছে, শাপলা ফুল আছে। চলুন দর্শক, এইবার জেনে নেওয়া যাক এই পদ্মার পাড়ে গড়ে ওঠা হার্ডিঞ্জ ব্রিজের ঠিক নিচেই অবস্থিত এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এবং শিশু কিশোরদের রাইড দ্বারা পরিবেষ্টিত এই মনি পার্ক সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য।
দিয়ে নামবো, যথেষ্ট ঢাল। মণি পার্ক জামে মসজিদ, মহিলাদের নামাজের স্থান বারান্দায়। এটা হয়তো এক্সিট বা অটো দেখা যাচ্ছে। যে পার্কে প্রবেশ করতে হলে আপনারা চাইলে এই হার্ডিঞ্জ ব্রিজের নিচে ঘাটপাড়ায় যে বোটগুলো ভিড়ে থাকে সেই বোটে করে জনপ্রতি মাত্র 50 টাকা মূল্যে এই পার্কে প্রবেশ করতে পারবেন পদ্মার উত্তাল ঢেউ দ্বারা প্রবাহিত নদীর স্রোত অতিক্রম করে। যে পার্কে যেতে হলে আপনাদের নৌকায় মাত্র 20 থেকে 25 মিনিট সময় গুনতে হতে এখানে পারে। পার্কিং আছে, অর্থাৎ বিভিন্ন গন্তব্য থেকে জায়গায় আসে। এখানে অটো আছে, সিএনজি আছে, টিকিট কাউন্টার। অর্থাৎ পদ্মার পাড়ে একটা অ্যামিউজমেন্ট পার্ক, সাইজে ছোট কিন্তু অনেক সুন্দর। যদি আপনারা পুরো বোট রিজার্ভ করেন তাহলে সেক্ষেত্রে যাওয়া আসা মিলে কিছুটা বেশি হয়তো পড়বে এই বোট ভাড়া। তবে আপনারা যদি 12 থেকে 13 জনের একটি গ্রুপ হয়ে থাকেন তাহলে জনপ্রতি মাত্র 50 টাকা মূল্যেই যেতে পারবেন এই মণি পার্কে। যে পার্কের প্রবেশ মূল্য দর্শনার্থী জনপ্রতি মাত্র 40 টাকা। চাইলে আপনারা এই মণি পার্কে স্থলপথেও আসতে পারবেন অটো বা সিএনজিতে করে। চলুন দর্শক জেনে নেওয়া যাক এই মণি পার্কের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এটি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ও বাহিরচর ইউনিয়নে অবস্থিত এটি পার্ক, যেটি গোলাপনগর সোলেমান শাহ দরবার শরীফের ঠিক পাশেই অবস্থিত। এটি অনেক সুন্দর একটি জায়গা, যে জায়গায় আপনি পেয়ে যাবেন বসার জন্য সুন্দর আসনের ব্যবস্থা। বাকি দর্শনার্থীরা আসলো আরেকটা বোটে করে। ভিউয়ার্স, জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। পাশে পদ্মা নদী, হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং এত সুন্দর একটা বিনোদন পার্ক। এবং এখানে রাতের বেলা লাইটও জ্বলে। আর দেখতে পাবেন নদীর বুকে ছুটে চলা জলযানের দৃশ্য। এই যে একের পর এক বাল্ক হেড হাসছে, এগুলো পণ্য বা বালুবাহী জলযান। এখানে চিল করা যায়। তবে বোটে করে আসলে পার্কের এন্ট্রি ফি দিতে হয় কি না জানি না, বাট পার্কের অপর সাইডে কিন্তু টিকিট মূল্য আছে। এখানে দেখুন কাশবনও দেখা যাচ্ছে। এবং যে জায়গাটি থেকে আপনারা চাইলে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অবলোকন করতে পারবেন। আমরা খুব সকালে গিয়ে যেটি দেখতে পেলাম তেমন কোনো দর্শনার্থী নেই, চলছিল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। তবে একটু পরেই হয়তো দর্শনার্থীগণ আসতে থাকবেন এবং এই রাইডগুলো চালু হতে থাকবে। আপনারা এই পার্কটিতে বসে কিন্তু পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পারবেন। কিভাবে এই স্রোতস্বিনী পদ্মার উপর জলযান এবং পণ্যবাহী বাল্কহেডগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কিভাবে যাত্রীবাহী নৌকাগুলো চলাচল করছে। এমনকি এই পার্কে এসে আপনারা সেপ্টেম্বর অক্টোবর মৌসুমে অবলোকন করতে পারবেন এই পদ্মার পাড়ে জেগে ওঠা কাশবনের এক নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। এবং এই জায়গাটিতে এসে কিন্তু আমরা গরমকালেও কিছুটা ঠান্ডা বাতাস পেয়েছিলাম। এই রাইডগুলোর কিন্তু জনপ্রতি মূল্য খুব একটা বেশি নয়। আপনারা যদি বিনোদনের জন্য এই পার্কটিতে যেতে চান তাহলে আমি বলবো মণি পার্ক একটি আদর্শ জায়গা। যে পার্কটির একটি ব্যতিক্রমী দিক হচ্ছে এটি নদীর পাড়ে অবস্থিত এবং বর্তমানে অর্থাৎ অক্টোবর 2025 সন সরেজমিনে গিয়ে যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে এই বিনোদন পার্কটি বেশ সুসজ্জিত।
পাইরেট শিপ। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে, যেহেতু আমরা অনেক সকালে এসেছি। বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থীগণ আসবেন এবং রাইডগুলো উপভোগ করবেন, কারণ সবই বন্ধ। এখানে প্রসাধনীয় রয়েছে এবং দেখুন ভিউয়ার্স, এখান থেকে কাশবনও দেখা যায়। এটা একটা শেড, এখানে চাইলে বিশ্রাম নেওয়া যায়। ওইদিকে আপাতত আর কিছু দেখছি না। এই জায়গায় এসে আপনারা বেশ কিছু ফোয়ারাও উপভোগ করতে পারবেন, যে দৃশ্যগুলো উপভোগ করে নিঃসন্দেহে আপনার মন ভালো হয়ে যাবে। ভিউয়ার্স, আমরা এখন বোটে ওয়েট করছি বাকি সদস্যদের আগমনের জন্য। প্রায় 150 জন আসছি আমরা। বোট ফিল আপ হলে আমরা আবার ওই পারে যাব। আমার সাথে আছে তাসরিফ ভাই আর আমার পরিচিত আরেকজন সাদ, সে এখনো ঘুরছে। আমরা বোট জার্নি শেষ করে আসলাম। এটাই লালনের গীতি, এখানে শুরু। মানে আব্বা চাকরির ভিউয়ার্স, আমরা এখন বাসের দিকে যাচ্ছি। মোটামুটি ঘোরাঘুরি শেষ। আর এই হার্ডিঞ্জ ব্রিজে আপনারা উঠতে পারবেন, বাট এটা উঠতে হলে এই যে এখান দিয়ে ওঠাটা নিষেধ প্রশাসনিকভাবে। এখানে পুলিশও থাকে। আপনাদের উঠতে হলে সোজা যেতে হবে, সোজা এদিক দিয়ে প্রায় ধরেন 10-15 মিনিট হাঁটতে হবে, আবার আসতে হলে 10-15 মিনিট হাঁটতে হবে, তারপর হেঁটে এই যে ওয়াকওয়ে দিয়ে যেতে পারবেন। তো সেটা সময় স্বল্পতার কারণে আর হলো না, আর রোদের তীব্রতাটাও বেশি। আমাদের এই গ্রুপ অ্যাডমিন সামনেই আছেন। আর ফ্রেশ অক্সিজেন আছে। ভিউয়ার্স, এই সীমানার পরে আর যাওয়া নিষেধ। প্রশাসনিকভাবে একজন গার্ডও আছে এবং এখানে যে একটা সিগন্যাল লাইট দেখা যাচ্ছে ট্রেনের, এবং এখানে আসলে যেটা জানতে পারলাম যে আগে যাওয়া যেত, এখন নিষেধ যাওয়া। নিয়মকানুন মানতে হবে। এখানে সাইড ওয়াকটা ছিল, বাট এটা সম্ভবত রিপেয়ারের কাজ করছে। আমি আসলে এত দূর থেকে সাইড ওয়াক কিন্তু দেখতেও পাচ্ছি না সেরকম। হয়তো এই রোডটা ধরে আগানো যেতে পারে কিছু দূর, কিন্তু ওই সাইড ওয়াকটা ওই সাইড দিয়ে হয়তো আছে, কিন্তু এটা ঝুঁকিপূর্ণ। এই কারণে এর সামনে আর যাওয়া যাবে না। এখানে সিসি ক্যামেরাও আছে, সিসি ক্যামেরা দিয়েও দেখা হয়। প্রচুর দর্শনার্থী আসেন এবং এখানেই তারা ছবি তুলেন। হার্ডিঞ্জ ব্রিজ 1909 থেকে 1915 শতকে ইংরেজদের দ্বারা নির্মিত এই হার্ডিঞ্জ ব্রিজ এখনও টিকে আছে, যেটি 1.8 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট। এই হার্ডিঞ্জ ব্রিজটি মূলত পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশিকে
কুষ্টিয়া জেলার ভেড়াপাড়া উপজেলাকে সংযুক্ত করেছে। আজকে দেই একটু চশমাটা দিই। সেই 1915 সালে নির্মিত। এখান দিয়ে আবার নেমে যাচ্ছি আমরা। ভিউয়ার্স, আমরা কুষ্টিয়া পাবনা ট্যুরে আছি আমাদের অ্যাডমিন ভাই মিজু ভাইয়ের সাথে। খুব উপভোগ করছি, আচ্ছা ওই সেট থেকে ওনাদের অর্গানাইজেশনটা অনেক বেশি ভালো। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লালন শাহ সেতু, এরপরে রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, তারপরে লালনের মেলা। এই জায়গাতে তুলে ভালো যে পাখিটা দেখা মিলাই 4 ঘন্টা।